সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। গণমাধ্যমে নারী নির্যাতনের সংবাদে সয়লাব, সংক্রামক ব্যাধির মতো একের পর এক ঘটছে শ্লীলতাহানির ঘটনা। ফুঁসে উঠেছে ক্যাম্পাসগুলো, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্ষুব্ধ বিচারালয়ের আইনজীবী সমাজ, তবু থামছে না নারীর প্রতি সহিংসতা, অনাচার। এ থেকে উত্তরণের পথ কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় থামছে না কেন সম্ভ্রমহানি। আর এ নিয়ে আজকের সম্পাদকীয়তে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিএনপি সিলেট জেলা, এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন, জানালেন উপদেষ্টা। এনআইডির সেবা স্থানান্তর করলে ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, সরকারকে কমিশনের চিঠি। নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি সোমবার। আওয়ামী লীগ আমলে ঘুষ দুর্নীতির ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি 3 জনকে শোকজ। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক রাষ্ট্রদূতের। এবং এবার সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকার শেয়ার জব্দ। 950 বিঘা জমি ক্রোক। আমরা আলোচনায় আসি। প্রথমেই এমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিএনপি সিলেট জেলা। আপনার কাছে রাজনৈতিক অঙ্গনের মানুষ আপনি, আপনার কাছে আমরা জানতে চাই যে মানুষের সঙ্গে যেহেতু আপনাদের সংযোগ আছে তৃণমূল পর্যায়ে, আজকে সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেমনটি বলেছেন যে 15 দিনে তদন্ত শেষ করতে হবে এবং 90 দিনের মধ্যে ধর্ষণের বিচারগুলো শেষের যে বিধান সরকার আনতে যাচ্ছে, আপনার কি মনে হয় যে সাম্প্রতিক সময়ে যে সব ঘটনাগুলো ঘটছে ধর্ষণের এবং নারী নির্যাতনের, এই পদক্ষেপের পরে আসলে সেটি কমতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সম্পাদকীয় অনুষ্ঠান সময় টিভিতে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নারী বৈষম্যের শিকার এবং সহিংসতার শিকার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অনাদিকাল থেকেই চলে আসছে। বিভিন্নভাবে বারবার এইসব প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবতা ওইভাবে প্রতিরোধ হয় নাই। আমার দৃষ্টিতে, যেহেতু আমি আইনের মানুষ হিসাবে মনে করি যে আইনের প্রয়োগটার একটা সমস্যা আছে, লাক অফ ইনফ্লুয়েন্স অফ ল। অ্যাকচুয়ালি লটা যদি ঠিকমতো ইনফ্লুয়েন্স করতে পারতাম আমরা রাষ্ট্র হিসাবে, তাইলে অনেক কিছু আমরা প্রিভেন্ট করা যেত, কিন্তু সেটা আপনার সম্ভব হয় নাই। যেমন ইতিমধ্যে অনেক সময়, আজ থেকে 4-5 বছর আগে আমাদের সিলেটের, আমি যেহেতু সিলেট বাড়ি, আমাদের এমসি কলেজের একটা দর্শনের ঘটনা ঘটছিল, আলোচিত ঘটনা এমসি কলেজ ক্যাম্পাসের সামনে। কিন্তু দেখা গেছে যে এরপরেই আবার সংশোধন হলো, এই আইনটা সংশোধন হলো, নারী এবং শিশু নির্যাতন আইনটা সংশোধন করা হলো, যে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু পরবর্তী ওই ঘটনার এখনো কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই, কিন্তু বলা হয়েছিল যে হবে। সুবাদটা ছাত্রলীগের দ্বারা ঘটনা। হ্যাঁ, ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মী একজন মেয়েকে দর্শন করেছিল এমসি কলেজ গেটের সামনে। আপনি জানেছেন সেটা, মানে এটা বাংলাদেশব্যাপী একটা আলোচিত ঘটনা ছিল। কিন্তু এই ঘটনাগুলোর বিচার হয় নাই। অনেক ঘটনা আমরা দেখেছি, কিন্তু আসলে বিচার হয় নাই। এই যে বিচার হয় নাই, এটাই অনেক সময় উৎসাহিত হয় যারা করে, তারা প্রপারলি যদি সেটা ইনভেস্টিগেশন হতো, প্রপারলি কাজ হতো। আজকে যেটা দেখলাম, আমি আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় বলেছেন যে 15 দিনের মধ্যে মামলার তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে এবং 90 দিনের মধ্যে বিচার। এটা ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো হবে, কিন্তু আমি কতটুকু করতে পারবে না আমাদের সন্দেহ আছে, কারণ ইনভেস্টিগেশনের একটা ব্যবস্থা আছে, সেটার একটা ব্যবস্থা আছে। ইনভেস্টিগেশন প্রপারলি করতে হলে 15 দিনে ইনভেস্টিগেশন কতটুকু করতে পারবে না পারবে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু মানুষ চায়, সমাজ চায় যে এইসব ঘটনার বিচার হোক, যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাওক, আমার বোনরা, আমার মারা যাতে নিরাপদ থাকুক। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি, আপনি অর্ধেকের কাছাকাছি আমাদের নারী, এই নারীদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এরা কাজকর্মে থাকতে চায়। নারী ছাড়া কিন্তু, এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে জগতে হায় অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
এটা কিন্তু আমরা প্রপারলি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, নারীদেরকে সেই স্বাধীনতা দিতে হলে তাদেরকে সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, এবং নিরাপত্তা দিতে হলে সেটা রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই দায়িত্ব আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই যে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো অনেক সময় ধরছে, তারা চেষ্টা করছে বিচার করা, কিন্তু ঠিক মতো এটার ইয়েটা হচ্ছে না, যোগসূত্রটা ঘটে প্রপারলি বিচারটা হচ্ছে না। এই বিচারটা যদি হতো তাইলে অনেক জিনিস আমরা সেটাখান থেকে বেঁচে যেতাম। তো আমরা মনে করি যে এই ব্যাপারটুকু যেহেতু আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এটা নিয়ে যাতে আমরা অবশ্যই নারীদের আরও যাতে আমি আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে তৃণমূলে আসলে বিচার পাওয়ার ক্ষেত্রে এসব ধর্ষণ বা শ্লীলতাহানি বা নারী নির্যাতন কি কি ধরনের আসলে সমস্যার সম্মুখীন ভুক্তভোগী হয়ে থাকেন আপনি? সমস্যার সম্মুখীন আগে যেটা ছিল, আমি লাস্ট ধরেন আমি ইমিডিয়েট ফার্স্ট গভর্নমেন্ট কথা বলছি, কারণ এখানে তো আইন শৃঙ্খলা বা নির্যাতনের চিত্র আসলেই প্রথমে আসে যে রাষ্ট্র রিলেটেড বা সরকার রিলেটেড কিছু ঘটনা, ব্যক্তিরা কেউ যদি পলিটিক্যাল আশ্রয়ে থাকে সেটা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে ওইভাবে দেখে না, কারণ স্বাভাবিক সেখানে তাদেরও একটা সিকিউরিটি ব্যাপার থাকে। কিন্তু সব জায়গায় দেখা যায় কম বেশ এই ব্যাপারগুলো চলে আসে। তো এইটা কিন্তু একটা অনেক বড় জিনিস, যে অপরাধকে অপরাধ হিসাবে দেখতে হবে। অপরাধকে যদি অপরাধ হিসাবে দেখা হয়, আইন শৃঙ্খলা বাহিনীও সেটাকে যদি এভাবে টলারেন্সের মধ্যে না রাখে, যে অপরাধী তাকে ঠিকমতো ধরে শাস্তি দেয়, ইনভেস্টিগেশনটা প্রপারলি করে, সেখানে আবার যদি কোনো ধরনের করাপশনের কোনো যোগসূত্র না থাকে, বিচার বিভাগে যখন আসে। আপনি রাজনৈতিক আশ্রয়ের কথা বলছিলেন, রাজনৈতিক আশ্রয় থাকার কারণে কি অনেক ধর্ষক বা নিপীড়ক তারা কি ছাড় পেয়ে যায় আপনার মনে হয়? অনেক সময় হয়, কারণ যারা মনে করেন যারা এইসব ঘটনার সাথে জড়িত থাকে, কোনো না কোনো ব্যাপারে আশ্রয়স্থল খুঁজে, এবং আশ্রয়স্থলটা অলওয়েজ থাকে পাওয়ারের মধ্যে, ক্ষমতার মধ্যে, ক্ষমতাসীনদের প্রতি তাদের যোগসূত্র থাকে, যোগাযোগ থাকে, তাদেরই কোনো না কোনো ইনফ্লুয়েন্সে তারা হয়তো সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। অনেক সময় রক্ষা পায়, কিছু ক্ষেত্রে হয়তো রক্ষা পায় না সেটা। এবং বিচারের ব্যাপারটা আরেকটু বলতে চাই, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সভাবে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তাদেরও তো এই মামলাগুলোকে তাড়াতাড়ি শেষ করার একটা সময়বদ্ধতা আছে। অনেক জায়গায় কোর্ট কম, অনেক জায়গায় প্রসিকিউশন কম আছে, গাফিলাতি আছে, অনেক জায়গায় অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, এগুলাতে অনেক সময় লাখ অফ জুডিশিয়ারি। আমরা আবার আপনার কাছে আসবো ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনিও আইন অঙ্গনের মানুষ, আপনার কাছে আমরা জানতে চাই যে যেমনটি বলছিলেন যে অনেক জায়গায় বিচার হয় না, এবং বিচার না হওয়ার কারণে আসলে এই ধরনের শ্লীলতাহানি ঘটনা, সম্ভ্রমহানির ঘটনাগুলো বেড়ে যাচ্ছে সমাজে। আমরা 2020 সালে জানি যে ধর্ষণের যে শাস্তি সেটা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছিল যাবজ্জীবন থেকে আরও বাড়িয়ে, তারপরেও আমরা দেখছি যে সেটা কমেনি, বরং আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান বলি তাহলে দেখা যাচ্ছে যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2019 সালে দেশে নারী নির্যাতনের ঘটনা 21,764টি, 20 সালে 22,517টি, 21 সালে 22,136টি, 23 সালে 18,941টি, এবং সর্বশেষ গত বছর 17,571টি। মানে কোনোভাবে এটা বলতে পারি না যে আমরা কমেছে, বরং 20 সালের থেকে 21 সালে বেড়েছে, তারপরে মোটামুটি একই রেট বা হারটা মোটামুটি একই। কিন্তু কেন আসলে এই বিচারগুলো হয় না আপনি কি মনে করেন, এবং আসলে এখান থেকে আসলে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য ভুক্তভোগীরা বা সরকার, আসলে অন্তর্বর্তী সরকার কি কি করতে পারে, যে পদক্ষেপ নিয়েছে সেটা কি যথেষ্ট কিনা? জি, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যে সময় টিভির আজকের যে আয়োজন সম্পাদকীয় তার কলাকুশলী এবং দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে দ্যার ইজন্ট এ সিঙ্গল আনসার টু দ্যাট। একটা হচ্ছে যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা আসলে ওভারঅল করা দরকার, যে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কীভাবে অ্যাক্সেস করা যেতে পারে, মোর অ্যাক্সেসিবল করা যেতে পারে। এটার একটা বোধ হয় এটা হাই টাইম চলছে এটাকে হোলসেল রিভাইজ করার জন্য। আমি কয়েকটা আপনাকে অ্যাটলিস্ট 5টা পয়েন্ট বলতে পারবো যেটা ব্যারিয়ার টু অ্যাক্সেস টু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। একটা হচ্ছে কি, যে করাপশন উইদিন দ্য ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস। তো দেখবেন যে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালরা করাপশনের কারণে আসলে প্রপারলি যে কেসগুলো আছে, যেগুলো রেপ অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড যে কেসগুলো, এগুলো প্রপারলি আসলে আলোর মুখ দেখছে না, এটা একটা। নাম্বার 2 হচ্ছে যে পুলিশের ফেইলিওর টু রেজিস্টার দ্য রিপোর্টেড কেসেস। যে কেসগুলো পুলিশ স্টেশনে যাচ্ছে, বলছে পারিপার্শ্বিক, রাজনৈতিক বা সামাজিক অন্যান্য অনেক প্রেশারের কারণে পুলিশ অথবা করাপশনের কারণে, এটা ওভারলুপিং 2 পয়েন্টটা হতে পারে, এটার কারণে তারা প্রপারলি রেজিস্টার করছে না, এটা একটা। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনার যে ডিলেজ
ডিলে হয় টু ফোল্ডেড ডিলেস। একটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন স্টেজে ডিলে হয়, যে আমাদের তো একটা সেট টাইম হয়তো আছে, এই টাইমের মধ্যে আসলে ইনভেস্টিগেশন এটা একটা কাইন্ড অফ নেভার এন্ডিং প্রসেস হয়ে যায় আর কি। ইনভেস্টিগেশনটা উইদিন দ্য স্টেবিলিটি টাইম আসলে ইনভেস্টিগেশন প্রপারলি সাবমিট করা হয় না। আর সেকেন্ড ফোল্ডেড যে ডিলেটা হয় সেটা হলো ট্রায়াল ইটসেলফ, ট্রায়ালেও আসলে ডিলে হয়ে যায়। তো এই জন্য একটা রেপের একটা হিয়ারিংয়ে বোথ ইনভেস্টিগেশন স্টেজে অ্যান্ড আপনার ট্রায়াল স্টেজে দুটোতে ডিলে হওয়ার কারণে এটা ইট বিকামস এ কাইন্ড অফ নেভার এন্ডিং প্রসেস। আরেকটা হচ্ছে যে আমাদের একটা মানে কেস হার্ডেনিং না হওয়া, যে জুডিশিয়ারির ভিতরে একটা যে লো কনভিকশন রেট, একটা সমীক্ষায় দেখা গেছে যে 2002 থেকে 2016 পর্যন্ত একটা এসে দেখা গেছে যে আমাদের যে রেপ কেস রিলেটেড এই কনভিকশন রেট অনলি 3%। যতগুলো কেস ফাইল করা হয়েছে, যতগুলো কেস আসলে হিয়ারিং হচ্ছে, এখানে 2002 থেকে 16 সাল পর্যন্ত মাত্র 3% কনভিকশন রেট আছে। এটা এক্সট্রিমলি লো, মাত্রই। আর ফোর্থ হচ্ছে যে আপনার প্রেশার আছে, যেমনটা বলছিলাম, এটা ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে হতে পারে, এটা হতে পারে রাজনৈতিক লিডার্স লোকালি, এটা হতে পারে যেমন ফ্যামিলি মেম্বার্স অনেকে আছে যে আপনার মনে করে যে আমার যদি আমি এটা রিপোর্ট করি, পুলিশ স্টেশনে যাই, এটা সমাজে ছড়িয়ে যাবে, এটা হয়তো মুখ দেখানো দায় হবে কিনা, এরকম একটা সামাজিক যে ট্যাবু কাজ করে, যে সামাজিক যে একটা মনস্তাত্ত্বিক বাধা কাজ করে। এটাও কিন্তু আমরা সম্প্রতি আসিয়ার যে ঘটনাটা মাগুরায়, সেখানেও দেখলাম যে ঘটনা 3 দিন পরে, গণমাধ্যমের খবর অনুযায়ী 3 দিন পরে সেটা মামলা রুজু হয়েছে। জি, এরকমটা আছে। এটা আসলে একটা মানে কিউমুলেটিভ ইফেক্ট আছে, একটা সামষ্টিক একটা সমস্যায় আসলে এটার জন্য দায়ী। যেটা বলছিলাম যে ফ্যামিলির কথা বললাম, এরপর পলিটিশিয়ানদের কথা বললাম, এখানে সামাজিক যে বা রাজনৈতিক প্রেশার থাকে। আরেকটা হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল সেটেলমেন্ট। আপনি দেখবেন যে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যেটা ফয়সালা হওয়ার আগেই দেখবে যে এক্সট্রা জুডিশিয়াল সেটেলমেন্ট হয়ে যায়। ওই যে বলছিলাম যে পাড়া সিচকে মাস্তানরা এই কাজটা করেছে, তাদের তো আবার বড় ভাই থাকে, বড় ভাই কাছে গেছে, বড় ভাই তো আবার লাঠিয়াল লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে একটা মানে একটার সাথে একটা একই সুতোয় গাঁথা আর কি। তো ভাইয়ের কাছে গেছে, ভাইয়ের তো আবার লাঠিয়াল, সে তাকে পলিটিক্যালি হিসেবে লাঠিয়াল হিসেবে কাজ করে। এই ভাই আবার সোকল ভাই, সে আবার গিয়ে পুলিশ স্টেশনে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, ইনভেস্টিগেশন স্টেজে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। আর আমাদের তো করাপশনের তো হিস্টোরিক্যাল একটা তো রেকর্ড তো আছেই। তো সব কিছু মিলিয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি। তো এই যে আসিয়ার ঘটনা বলে, এটা তো আসলে বাংলাদেশের আজকে একটা বিচ্ছিন্ন একটা নতুন ঘটনা না, এক খুব দুঃখজনক যে আসলে রেপ, শ্লীলতাহানি বা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এইগুলো একটা মৌসুম আকারে, জ্যৈষ্ঠ মাসে, মধু মাসে আম, কাঁঠাল, এই তরমুজ এগুলো আসে, এরকম আমাদের দেখবেন যে বছরের একটা নির্দিষ্ট সময়ে এরকম একটা ওয়েভ আসে, এরকম একটা মৌসুম চলে আসে। এই মৌসুমে আমরা সবাই সোচ্চার হয়ে যাই, এরপরে একদম পত্রিকায় ছয়লাভ হয়ে যায়, লেখালেখি হয়, আমরা একদম মানে প্ল্যাকার্ড, মানববন্ধন সব কিছু সোচ্চার হয়ে যায়। এরপরে ওটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডাই ডাউন হতে থাকে। তো এই সংস্কৃতি থেকেও আসলে বেরিয়ে আসা দরকার। আরেকটা ক্রাইসিস হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। আসলে এই আসিয়ার ঘটনা কি আসলে বাংলাদেশে এটা নতুন, এই 3 দিন আগে কি প্রথম হয়েছে? আমরা তো গত 53-54 বছর ধরেই তো এভাবেই চলে আসছে। তা আসলে এটা একটা চূড়ান্ত নিষ্পত্তি, এটা আসলে চূড়ান্ত একটা ফয়সালা কেন হয় না, এটা আমাদের ভাবা দরকার। আসলে আমি প্রোটেস্ট করছি আজকে আমি অনেক সোচ্চার হয়েছি। আমি আসলে এই যে জুলাই অভ্যুত্থানে যে আমি এটাকে আন্ডারমাইন করার চেষ্টা করছি না, এটা প্লিজ ডু নট বি মিসলেড। আমি এটা বলছি না যে আসিয়ার যে ঘটনা এটার জন্য প্রতিবাদ করা যাবে না, এটা আমি বলার চেষ্টা করছি না, অবশ্যই প্রতিবাদ করব, বাট প্লিজ ডোন্ট পুট এ ফুল স্টপ দেয়ার। শুধু এই ঘটনাটাকেই শুধু প্রতিবাদ করবেন, অন্য সময় প্রতিবাদ করবেন না। এই যে আমরা তো পলিটিক্স করছি, কয়টা পলিটিক্যাল পার্টি, কয়টা রাজনৈতিক দল এই জুলাই আগস্টে 1000-এর উপরে আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে, 20,000-এর উপরে হাত পা চোখ হারিয়েছে। আমরা কত জোরালোভাবে আমরা আসলে বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, বিচার চেয়েছি। আমরা শুধু এই একটা ঘটনা নিয়ে আমরা হলাম। আসলে যদি এটা নিয়ে যদি প্রতিবাদ নিয়ে এটাকে যদি মেইন ফোকাসে রাখি, তাহলে ওই বিচারগুলোতে আমরা তো আসলে ফোকাস রাখছি না। এই জন্য শুধু কোনো একটা না, এটা আমাদের সামষ্টিকভাবে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের আসলে বেরিয়ে আসা দরকার। যদি এটা না হয় তাহলে এটা আসলে মানে ডাবল স্ট্যান্ডার্ড হবে, ইফ নট হিপোক্রেসি। জি, ধন্যবাদ। আমি আবারও আপনাদের কাছে আসবো ঘুরে ফিরে। আমি এখন ইমরান ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই যে
আপনারা সব সময় বলেন যে নির্বাচন আগে প্রয়োজন, নির্বাচন হলে দেশের অনেক সমস্যা সংকট সমাধান হয়ে যাবে, বারবারই বলে আসছে বিএনপির পক্ষ থেকে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে নির্বাচন দিলে সেটি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যথাযথ আছে বা খুব ভালো আছে? যেমনটা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনিও বলেছেন যে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন দেওয়ার মতো সহায়ক নয়। আপনি আসলে এই বিষয়টা নিয়ে কি মন্তব্য করবেন? ধন্যবাদ। আসলে একটু বার্নিং ইস্যুটা কথা বলছেন আপনি। নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই। উনি তো ধরেন আজ থেকে হয়তো 15 দিন আগে এই সরকার থেকে চলে আসলেন, এই পর্যন্ত উনি সরকারেই ছিলেন। যদি নির্বাচনের পরিবেশ নাই থাকে তাহলে তো এটার দায় দায়িত্ব তো উনাকেও নিতে হবে। সেহেতু উনি সরকারে ছিলেন, কেন 8 মাসে আমরা কেন নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে পারলাম? যেখানে 90-এর গণঅভ্যুত্থান পরে মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে এই দেশে ইলেকশন নির্বাচন হয়েছে এবং বিশ্বের মধ্যে একটা স্বচ্ছ নির্বাচন হয়েছিল। কিন্তু এখন 8 মাস চলে গেছে, আমরা পরিবেশটাই তৈরি করতে পারি নাই। এটার দায় দায়িত্ব তো উনাকে নিতে হবে। নির্বাচনের ব্যাপারটা আপনি যেটা বলছেন যে নির্বাচন অবশ্যই দেশের একটা লেজিটিমেট গভর্নমেন্ট ছাড়া কোনো রাষ্ট্র স্বচ্ছভাবে চলতে পারে না। আজকে যে মনে করেন অ্যাকাউন্টেবিলিটি, যেটা আপনি প্রশাসন বলেন, সিভিল প্রশাসন, জুডিশিয়ারি, সব কিছুর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। কিন্তু আপনি জগা খিচুড়ির একটা প্রশাসন দিয়ে আপনি সেই অ্যাকাউন্টেবিলিটিটা কনফার্ম করতে পারবেন না। আপনি পুলিশের অ্যাকাউন্টেবিলিটি বলেন, এখনও দেখেন পুলিশ তাদের যে মরালিটি যেটা সেটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে, সেটা হয়তো চলে আসবে। কিন্তু তাদেরকে আরও নার্সিং করা দরকার। একটা নির্বাচিত সরকারই সেটা, আপনি লোকাল গভর্নমেন্ট বলেন, যেহেতু আমরা মফস্বলে থাকি, একটা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিতে হলে এখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হয়, মানে কোনো ক্ষেত্রেই সেই জিনিসটা নেই। সুতরাং স্থানীয় সরকার, হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন তো জাতীয় নাগরিক পার্টি আগে চাচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি আগে চাইলো কি না চাইলো সেটা কোনো ম্যাটার না। আমরা জাতীয় স্বার্থ যেটা, আমরা সেটা বলছি। রাষ্ট্র এখন কী চায়, জনগণ কী চায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি মাথা ঠিক না করেন তাহলে আপনার বডি ঠিক করে লাভ হবে না। প্রথমে আপনাকে মাথা ঠিক করতে হবে। মাথা যদি ঠিক হয় অবশ্যই বডি ঠিক হবে। কিন্তু আমাদের মূল জায়গা নেই, আমাদের একটা সংসদ নেই, জনপ্রতিনিধিত্ব করার কেউ নেই, কথা বলার জায়গা নেই। সেটা যদি ঠিক না হয়, আপনার স্থানীয় সরকার নির্বাচন করে তো কোনো লাভ হবে না। শুধু এই প্রশাসন যদি স্থানীয় সরকার নির্বাচন করতে পারে, তাহলে তারা যদি আগে চায়, তাহলে ওয়াই নট তারা পার্লামেন্ট নির্বাচন কেন করতে পারবে না? পার্লামেন্ট নির্বাচন যদি না করে, তাহলে কিন্তু এই যে সমস্যা যেগুলা, মানুষের যে কথা বলার যে সমস্যা, মানুষের আস্থার জায়গা তৈরি হওয়ার যে সমস্যা, প্রশাসনের যে অ্যাকাউন্টেবিলিটির যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এগুলা কে দেখবে? এগুলা তো দেখতে হলে একটা লেজিটিমেট গভর্নমেন্ট ছাড়া। আমরা মনে করেন এই যে বিগত 16 বছর যাবৎ যে সম্পদগুলো এই সরকার পাচার করেছে, বিগত ফ্যাসিস্ট সরকার, এই পাচার করা সম্পদকে যদি আমরা ফিরিয়ে নিয়ে না আসি, দেশের অর্থনৈতিক গতিশীল অবস্থা যদি ফিরিয়ে না আসি, তাহলে আমরা জনগণ আরও সাফার করবে। সুতরাং সেখান থেকে উত্তরণের লক্ষ্যে এখন প্রায় দিস ইজ দ্য প্রপার টাইম টু ডিক্লেয়ার ন্যাশনাল ইলেকশন। কারণ এখানে আর কোনো যোগসূত্র কিছু নাই। তবে আমরা বিশ্বাস করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো আসলে ঠিকভাবে কাজ করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালো নাই। জাতীয় নির্বাচনের সময় আমরা তো স্বাভাবিক সময়ে অনেক সহিংসতার ঘটনা শুনি, মৃত্যুর ঘটনা শুনি। তো সেই জায়গা থেকে আপনারা মানে কেন মনে করছেন, আমি ঠিক স্পেসিফিক পয়েন্টটা জানতে চাই, যে এখনই সময় নির্বাচন দেওয়ার? আপনি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ না করে, এখন যতটুকু এসেছে তো আইন শৃঙ্খলা বাহিনী এরাই করেছে। ওদেরকে হয়তো আরও একটু মডিফাইড করা দরকার, তাদেরকে আরও প্যাট্রোনাইজ করা দরকার, গতিশীলতা আনা দরকার আর প্রশাসনে। সেই গতিশীলতার জন্যই কিন্তু নির্বাচনটা প্রয়োজন। নির্বাচনটা হয় শুধু আইন শৃঙ্খলা বাহিনী একা নয়, একটা সম্মিলিত একটা প্রচেষ্টার ফসল, যেখানে সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, বিডিআর থাকে, র্যাব থাকবে, আনসার বাহিনী থাকবে, সবাই মিলে, সিভিল প্রশাসন থাকবে, সবাই মিলে একটা নির্বাচন করে। সেখানে একক কোনো পুলিশ বাহিনীর উপর ডিপেন্ড করে না। কারণ আমরা তো ফ্যাসিস্ট সরকারের মতো পুলিশের উপর ভিত্তি করে আমরা নির্বাচন করব না। এখানে সম্মিলিত একটা শক্তি দিয়েই একটা নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পর তখন আস্তে আস্তে এই যে সমস্যাগুলো এগুলো কেটে যাবে, সেটা জনগণ বিশ্বাস করে। এবং আমাদের দল এবং আমাদের নেতাও ইতিমধ্যে বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যে আমাদের নির্বাচন দিয়ে দিলে অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। সানি ভাই, আপনি কি আসলে একই বিষয় মনে করেন কিনা, যে এখনই নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় এবং নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? জি, আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আমার লাইনের ফ্রেন্ড যেটা বললেন অ্যাডভোকেট সাহেব, ওটা দু একটা বিষয় একটু রিবাটল বলবো না, একটু অ্যাড্রেস করতে চাই আর কি। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যদি কারেক্টলি বুঝি, ওনার কথায় দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে লেজিটিমেসি অফ দ্য গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট কিনা। আসলে এই দুটোকে আমি একসাথে মিলিয়ে একসাথে আনসার করব।
উনি কি আমি যদি বুঝতে পারি ঠিক মতো, তাহলে উনি হয়তো বোঝাতে যাচ্ছেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা লেজিটিমেট না। আসলে যদি ওটা বোঝাতে চান তাহলে আমার স্ট্রংগেস্ট পসিবল টার্মে আমি মত পোষণ করছি। কারণ আমি তো মনে করি বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে লেজিটিমেট ম্যান্ডেট নিয়ে বোধহয় এই ইন্টারিম গভর্নমেন্টই আছে। কারণ আমরা দেখুন যে আমরা জুলাই অগস্টের রেভলিউশনের পরে আমরা এমন কোনো পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডার, অংশীজন যারা আছে তারা সবাই কিন্তু ওন করেছে গভর্নমেন্টটাকে, সবাই বলেছে দিস ইজ আওয়ার গভর্নমেন্ট। তো এখানে লেজিটিমেসির ঘাটতি আছে তেমনটা মনে করি না। আসলে আরেকটা বিষয় যে নির্বাচিত সরকার, তো এখন দেখুন মূল ফোকাসটা আমাদের রাখা দরকার যে আসলে এই গভর্নমেন্টের প্রপার ম্যান্ডেট আছে কিনা। আনসার ইজ কোয়াইট অ্যাফার্মেটিভ, কারণ অবশ্যই আছে। তারা মানে খুব শক্তিশালী ম্যান্ডেট নিয়ে আছে। আপনি দেখুন নির্বাচন দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন, দ্যার ইজ নো ম্যাজিক যে অনেক ফাইন সানডে মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশ সুইজারল্যান্ড অথবা সিঙ্গাপুর হয়ে গেছে। এটা তাহলে ইউটোপিয়ান একটা ইসের আমরা বোকা স্বর্গে বাস করছি। দ্যার ইজ নো ম্যাজিক, এরকম আসলে হবে না। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। আপনি দেখুন যে পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এই ওভারঅল সার্কামস্ট্যান্সটা আমাদের বিবেচনা নিতে হবে। আমি প্রায়শই আসলে এটা বলে যাই, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকার আসলে দায়িত্ব গ্রহণ করেছে। তো তাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো তারা গ্র্যাজুয়ালি মোকাবেলা করার চেষ্টা করছে। তো আমরা তো এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে 6 months গন বাই, 7 months গন বাই, দেশ কেন সুইজারল্যান্ড হলো না, দেশে কেন না, এই নাই আসলে বলার বোধহয় একটা সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের মধ্যে। এই নাই না বলে আসলে তাদের তো অনেক প্রাপ্তি আছে। আপনি দেখুন যে আমাদের যে নেইবারিং কান্ট্রি থেকে যেরকম প্রোপাগান্ডাগুলো আসলে ছড়াচ্ছে, এই করতেছে, এটা যদি ডক্টর ইউনূস লেড গভর্নমেন্ট যদি না হতো, পারহ্যাপস আপনি হয়তো একমত হবেন কিনা, আমি তো মনে করি যে বাংলাদেশকে এতদিনে হয়তো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে গ্লোবালি হয়তো পোর্ট্রে করতে প্রয়াস চালিয়েছে, কিন্তু ফেল করেছে। এটা এই প্রফেসর ইউনূস লেড যে গভর্নমেন্ট, এটার কারণে আসলে পারে নাই। কিন্তু আমাদের আসলে এখন এমন কিছু ঘটনা কি আসলেই ঘটছে না যেটাকে আসলে অনেক দেশ এটাকে একটা উগ্রবাদী রাষ্ট্র তকমা দেওয়ার মতো সুযোগ পেয়ে যাচ্ছে? আমি বলছি না যে মানে উগ্রবাদী রাষ্ট্র হওয়ার মতোই অনেক এলিমেন্ট এখানে আছে, আমি বলছি যে তকমা দেওয়ার অনেক সুযোগ তৈরি হচ্ছে, যেটা আসলে আমরা বিগত অনেক বছর দেখিনি। যেমন ধরুন যে মানে অনেক নানা ব্যানারে, তৌহিদি জনতা ব্যানারে নানা কিছু হচ্ছে, যেটা আপনার একজন শ্লীলতাহানি বা উত্তক্তকারীকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য যে প্রয়াস, না, আমি তেমনটা মনে করি না। কারণ উগ্রবাদী হওয়ার জন্য, রাষ্ট্র আকারে উগ্রবাদী হওয়ার জন্য নতুন করে এলিমেন্ট তৈরি হয়েছে, বা নতুন করে রেপ রিপোর্টের কেস আসছে, নতুন করে শ্লীলতাহানি হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট নতুন করে হচ্ছে। নো, এটা বাংলাদেশে সবসময়, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, সবসময় বাংলাদেশে ছিল। এটা নতুন ঘটনা নয় যে আমরা শুধু এখনই এই গত 6 মাসে এই পট পরিবর্তনের পরেই শুধু এই চ্যালেঞ্জেসগুলো ফেস করছি, না, এটা বাংলাদেশে সবসময় ছিল। তো এই জন্য বাংলাদেশে এইগুলো স্পোরাডিক ইভেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্ট এই বিচ্ছিন্ন যে ঘটনাগুলো, এই তৌহিদি জনতা বলুন বা এই যে হিজবুত তাহরিরের যে বিষয়গুলো, এগুলো তো সাকসেসফুলি ট্যাকল করেছে। তো এই জন্য যে গ্লোবালি যে উগ্রবাদী যে সংগঠন তৈরি হচ্ছে, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, এমনটা এই প্রয়াসটা বোধহয় সাকসেসফুল নয়, এটা ব্যর্থ হচ্ছে। জি, আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে আসলে এই গভর্নমেন্ট সবাই যেহেতু সাপোর্ট দিয়েছে, সবাই সমর্থন দেওয়ার ফলে আসলে এটার লেজিটিমেসিটা সব থেকে বেশি, আপনি অতীত সরকারের তুলনায় সব থেকে বেশি বলছিলেন। আবার যদি বিএনপির মতো একটা বড় দল সেখানে সরকারকে সমর্থন না দেয়, তখন কি আসলে সেই সরকারের লেজিটিমেসিটা তেমন থাকে কিনা? বিএনপির মতো বড় দল এই সরকারকে সমর্থন দেবে না, দ্যার ইজ নো এভিডেন্স টু সাজেস্ট। আমি তো অ্যাটলিস্ট পাই নাই। এবং কদিন আগে প্রফেসর ইউনূসের একটা ইন্টারভিউ দিলাম, তাকে দেখলাম, তো তাকে ওখানে জিজ্ঞাসা করা হয়েছে আর কি, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা কথা নিয়ে কোট করে বলেছেন যে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, এরকম বোধহয় একটা কথা। তো প্রফেসর ইউনূস একটু হাসতে হাসতে বলছেন আর কি, আসলে তিনি কি আস্থা হারিয়ে ফেলেছেন কিনা, আসলে ফেলেননি। আমি তো মনে করি যে বিএনপির একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তারা সবাই তো এই ইন্টারিম গভর্নমেন্টকে আসলে ওন করে বা করছে। এজন্য সমর্থন দিচ্ছে না বা দিবে না, এমনও বোধহয় ওইরকম পরিস্থিতির উদ্ভব হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনারা তো আসলে আস্থা হারিয়ে ফেলেনি, তাহলে এটা কি আসলে উপরি নির্বাচনে যেটা, সেটা কি আসলে রাজনৈতিক চাপ রাখার জন্যই কিনা, সেটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 7 মাস পেরিয়ে গেছে, আসলে হঠাৎ করে এই যে
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরাবরই ছিল, কিন্তু হঠাৎ করে যে ধর্ষণ বেড়ে যাওয়ার পিছনে আসলে সরকারের কোনো গাফিলতি আপনি দেখেন কিনা? ধন্যবাদ। যেটা বললেন আপনি ওইটার উত্তর দিয়ে দিই প্রথমে, যে আস্থা হারিয়ে ফেলেছি। আসলে আমরা আস্থা হারিয়ে ফেলি নাই, আমরা ভরসা রাখতে চাই, আমরা আশাবাদী, কারণ ডক্টর ইউনূস আমাদের দেশের, আমরা সবাই সমর্থন দিয়েছি। উনি বলেছেন যেটা, যে আমরা সবাই সমর্থন দিয়ে উনাকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, এবং আমরা সেই সমর্থনটা অব্যাহত রাখতে চাই। বাট আমরা কাজ দেখতে চাই। আমরা চাই যে দেশের মানুষ যে অধিকার নিয়ে, ভোটের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে, বিগত 16-17 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই যে জুলাই আগস্টের আন্দোলন, আমি নিজেও গেজেটদারি একজন আহত মানুষ, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই। তো আমরা চাই এই সরকার আমাদেরই আন্দোলনের ফসল হিসাবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে বসেছেন। ওনারা জনগণের মনের ভাষাটা বুঝে সেটা করবেন, এবং আমি আশাবাদী, বা আমাদের দল আশাবাদী, যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা বিশ্বের কাছে গর্ববোধ করি। উনি সম্পূর্ণ আস্থা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি আছে? আচ্ছা, অবশ্যই। ডিসেম্বরের মধ্যে উনি বলছেন যেটা নির্বাচন দিবেন, এটা আমরা এখনো ওনার উপরে সেই আর ভরসা রাখতে চাই। মানে দ্রুত নির্বাচন চাওয়ার যে বক্তব্য, সেটাকে আসলে শুধুমাত্র রাজনৈতিক ধরে নিব না? রাজনৈতিক না, আমাদের বক্তব্যটা হচ্ছে, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, নির্বাচনটা ঘোষণা করবেন, উনি পরিষ্কার ভাষায় বলেছেন, এবং আমরাও সেটাকে ঠিক আছে, আমরা সমর্থন জানিয়েছি। কিন্তু সেই লক্ষ্যে যে কাজগুলো করা উচিত, সেই কাজগুলো দৃশ্যত হচ্ছে না। সেই কাজগুলো উনি যাতে ওনার যে সাবঅর্ডিনেট যারা আছে, ওনার যে কাজের ক্ষেত্রে ওনারা যাতে যত তাড়াতাড়ি গতিশীলতা আনুক, এটাই আমরা চাই। কারণ সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না। না হওয়ায় কিন্তু মানুষের মধ্যে একটা আস্থাহীনতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে একটা শঙ্কা বৃদ্ধি পাচ্ছে যে আদৌ নির্বাচন হবে কিনা না। তার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে, মনে করেন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা দলের ঘোষণা দিলেন, সেটা আমরা তাকে স্বাগত জানিয়েছি, আমাদের নেতাও তাদেরকে স্বাগত জানিয়েছেন। এখন তারা হয়তো নতুন দল করেছে, দল গুছানোর জন্য হয়তো তারা একটা সময় নিতে চাচ্ছে, এই ধরনের কোনো জিনিস কিনা, এটা একটা ব্যাপার। পাশাপাশি আপনি আরেকটা প্রশ্ন করেছেন, যেটা যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আমরাও কনফিউজ যে এই ঘটনা, বিগত ফ্যাসিস্ট সরকার, তাদের কাছে প্রচুর অর্থ এবং অস্ত্র আছে। এইসব অর্থ এবং অস্ত্র দিয়ে যাতে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচনটা যদি দিলাই করানো যায়, তাইলে হয়তো তাদের স্বার্থসিদ্ধি হতে পারে, সেটা একটা ব্যাপার থাকতে পারে এখানে। বা আরও কিছু অপশক্তি থাকতে পারে, যারা চায় না হয়তো আমাদের দেশটা আবার গণতান্ত্রিক ডেমোক্রেসিতে ফিরে আসুক, তারাও হয়তো থাকতে পারে। আমাদের বক্তব্যটা হচ্ছে পরিষ্কার, যে অবশ্যই যে ওনাদেরকে, বর্তমান সরকারকে সেদিকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু আমরা সেটা না দেখেছি আমরা ওনাদের উপদেষ্টাবৃন্দ বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন, এক একজন এক এক কথা বলছেন। পাশাপাশি যারা নতুন দল গঠন করছে, আমাদের যারা সন্তানের মতো যারা এই আন্দোলন সংগ্রামে ছিল, তারা অনেকেই বিভিন্নভাবে কথাবার্তা বলছে, অনেকে সরকার ডিপেন্ডও করেছে। তো এইসব সব কিছু মিলে মানুষের মধ্যে আস্তে আস্তে সেই আস্থাহীনতা যেটা, এটাই ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং এই জায়গাতেই আমরা শঙ্কিত যে এটা পরিশেষে যদি সেটা নির্বাচন বিলম্বিত হয়, তাহলে মানুষ যে কষ্ট করবে, মানুষের যে সাফার, সেটার কিন্তু সমাধান হবে না। যেটার জন্য মানুষ বিগত 16 বছর যাবৎ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই ব্যাপারটুকু, সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেটা, সেটার প্রতিফলন ঘটবে না। সেটা নিয়ে আমরা আসলে অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, আপনার সহ আলোচক বলছিলেন যে সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাচ্ছে বলে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে। আমি যদি আসলে আজকে, যেহেতু আমাদের সম্পাদকের বিষয় হচ্ছে যে থামছে না কেন সম্ভ্রমহানি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু যদি বলি যে গত 2 দিনের ঘটনায় উল্লেখ যদি করতে চাই, ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেছে একজন শিক্ষক, এবং তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় মারধরের ঘটনা ঘটেছে। কুমিল্লায় 7 বছর বয়সী শিশুকে 70 বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে। কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। নরসিংদীতে স্বামীর জামিনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে 3 দিন আটকে রেখে একজনকে ধর্ষণ করা হয়েছে। বগুড়ায় 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং সেটিকে ফাঁস করে দেওয়ার ব্ল্যাকমেইল করে আবারও ফের ধর্ষণ করেছে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণ হয়েছে। মুন্সিগঞ্জে 8 ও 10 বছরের 2 শিশুকে বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ। এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমরা দেখতে পাই, মানে পুরো দেশব্যাপী। সেটা কি আসলে এই কারণেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনাবাহিনী নামানোর পরেও, পুলিশকে পুরোদমে উদ্যমী করার পরেও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না বলে এরকম ঘটনা 2 দিন 3 দিনের ব্যবধানে বা 1 সপ্তাহের ব্যবধানে এরকম ভয়ানক ঘটনাগুলো ঘটছে? আপনার কয়েকটা, আপনি সিরিজ অফ কোয়েশ্চেন করেছেন নাকি, আমি একটা একটা করে অ্যাড্রেস করব। একটা হচ্ছে মানুষের আস্থা কমে যাচ্ছে
অথবা আপনি যদি বলেন যে মানুষের অনাস্থা তৈরি হচ্ছে, আসলে মানুষ কারা এটা সাবজেক্টিভ, কিন্তু মানুষ কারা, মানুষ বলতে আপনি মানুষের আস্থা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এই মানুষটা কারা এটা ডিফাইন করা দরকার আসলে। এখন মানুষ বলতে শুধু যদি একটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে বোঝান তাহলে বোধহয় ভুল হবে। আসলে মানুষ কি চায় এর উত্তর কোথায় পাবো? এর উত্তরগুলো আমার তো ঢাকা শহরে আপনি যদি দেয়াল লেখনগুলো পড়েন, অথবা ঢাকার বাইরেও আমার রাজনৈতিক সফর করার সুযোগ হয়, আমি খুব খেয়াল করি, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি দেয়ালে গ্রাফিটিগুলো খেয়াল করেছেন যে কোথাও কি লেখা আছে যে অনতিবিলম্বে নির্বাচন চাই, এখনই নির্বাচন দিতে হবে? এই দেয়ালে দেয়ালে, মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে আসলে কি লেখা আছে? রাষ্ট্রের সংস্কার চাই। তা আপনি এই জুলাইয়ের এতগুলো মানুষ প্রাণ দিল, এতগুলো মানুষ রক্ত দিল, চোখ হারালো, হাত পা হারালো, শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের জন্যই? আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল ব্যক্তিগতভাবে, আমার দল দলীয় আকারে আসলে নির্বাচন আয়োজনের বিপক্ষে নয়। যেটা বলার চেষ্টা করছি সেটা আসলে শুধুমাত্র এই আন্দোলনের ফসলকে শুধুমাত্র এই নির্বাচন আয়োজনের মধ্যে ব্র্যাকেটবন্দি করাটা খুব বেশি অন্যায্য হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে দেয়ালে যারা লিখেছিল কিংবা যারা জুলাই আগস্ট মাসে যারা সামনে থেকে যুদ্ধ করেছিল গুলির মুখে দাঁড়িয়ে, তারাই কিন্তু আবার ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন করছে এখন সরকারের যে ব্যর্থতা সেটাকে সামনে তুলে ধরছে। না, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি সরকারের আপনি কনস্ট্রাকটিভলি আপনি ক্রিটিসাইজ করবেন, এটাই এক্সপেক্টেড। আমাদের মূল সমস্যা হলো মনস্তাত্ত্বিক। আমরা এই ফ্যাসিস্ট রেজিমে একটা লম্বা সময় ধরে মনস্তাত্ত্বিকভাবে একটা সিঙ্গল অপিনিয়নে এমন বেশিভাবে মানে প্রগাঢ়ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে কোনো একটা প্লুরাল অপিনিয়ন দেখলেই, একটা মাল্টিপল অপিনিয়ন দেখলেই মনে করি এটা বোধহয় আসলে ঐক্যের ফাটল বা এই বুঝি না। আপনি তো অফকোর্স আপনি সবসময় কি শুধু সরকারের সব বিষয়ের সাথে একমত হবেন নাকি? তাহলে তো ডেমোক্রেটিক সিস্টেম তো আসলে ফেল করবে। এই জন্য আমি এটাকে বিউটি আকারে দেখি। আর আপনার সেকেন্ড কোশ্চেন যেটা, যে এই লাস্ট গত এই এক সপ্তাহ ধরে, 2-3 দিন ধরে অনেকগুলো সিরিজ অফ ইভেন্টের কথা বললেন, এটা তো আসলে বাংলাদেশে সবসময় ঘটে আসছিল। মনে পড়ে আপনার 2018 সালের ইলেকশনে একজন 4 সন্তানের জননী, তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের একজন প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে সংঘবদ্ধভাবে তিনি নোয়াখালীর সুবর্ণচরে তিনি রেপের শিকার হয়েছিলেন। আপনার মনে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরিকে সেলিব্রেট করা হয়েছিল। তো এগুলো তো বাংলাদেশের আসলে আজকে নতুন না, গত এক সপ্তাহে নতুন করে ঘটছে। এই আলাপ তোলাটাই খুব বেশি আনফেয়ার আমি মনে করি। এটা বাংলাদেশে আসলে সবসময় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সবসময় ছিল এটাকে মেনে নেওয়া যাবে না, দেয়ার মাস্ট বি অ্যান এন্ড টু ইট। এটা সবসময় ছিল, এটা অ্যাকনলেজ করতে হবে, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। এটা নতুন কোনো ফেনোমেনা না যে এটার মধ্যে একটা রিস্কি বিজনেস আছে, একটা কূটকৌশলও থাকতে পারে। যদি আমরা এভাবে পোর্ট্রে করি পাবলিকলি যে ভালোই তো ছিল, এই গত এক সপ্তাহ ধরে, গত 2 দিন ধরে আসলে এরকম হচ্ছে, তা খুব আনফেয়ার হবে। কেন হবে? যে মনে হবে যে মানে এই সব কিছুর জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় ব্লেম ওয়ার্থি, এই তাদের কারণে বোধহয় হচ্ছে, বাংলাদেশ তো আগে কখনো ছিল না। আসলে এভাবে তো বলার সুযোগ নেই। তো এটা সবসময়ই ছিল। ওই আমি একটা কথা বলে থাকি যে আসলে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট যে রেভলিউশনের পরে দায়িত্ব নেওয়ার পরের যে সবচেয়ে বাজে দিনটা, সবচেয়ে খারাপ দিনটাও আসলে গত ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে ভালো দিনটার চেয়েও বেটার, গত ভালো দিনটার চেয়েও ভালো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের দুইজনের কাছ থেকে এক মিনিট করে শুনবো যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি বলছিলেন যে আপনার সমালোচক বলছিল যে আসলে বরাবরের মতোই আছে, তাহলে তো হয়তো এত আন্দোলনের প্রয়োজন ছিল না। আসলে এই জায়গা থেকে এখন যে পরিস্থিতি আছে তার থেকে আসলে ভালো পরিস্থিতিতে যাওয়ার জন্য আসলে সরকারের প্রতি আপনাদের পরামর্শ কি থাকবে? দুজনের জন্য সিমিলার প্রশ্ন আপনার কাছে শুরু করতে চাই। ধন্যবাদ। আমি এই ব্যাপারটার সাথে ওনার সাথে আমি একমত। আসলে এই ঘটনাটা গত কিছুদিন ধরে যেটা ঘটছে, এটা কিন্তু নতুন না, এটা কিন্তু অনেক বেশি ঘটেছে আগে। শুধু যেটা হচ্ছে 5ই আগস্টের পর আমরা এত স্বাধীনতা পেয়েছি, সেটা প্রচার প্রপাগান্ডা হচ্ছে বেশি। যেটা কারণ এখানে দর্শনের সেঞ্চুরি হয়েছে, সুবর্ণচরের ঘটনা ঘটেছে, আমার এমসি কলেজের 6 জন ছাত্রলীগের ছেলেদের সাথে আমাদের বোন দর্শিত হয়েছে, আরও শত শত ঘটনা ঘটেছে যেগুলোর বিচার হয় নাই এখন পর্যন্ত। এটা নতুন কিছু না, কিন্তু এই জিনিসটাকে এত বেশি যে হাইলাইটস হবে, কিন্তু আমরা চাই সেটা আরও যেগুলা ঘটনা ঘটছে সব কিছু দিয়েই হাইলাইট। শেষ আসলে 8 বছরের একজন শিশুকে ধর্ষণ করে মৃত্যুর সঙ্গে আসলে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়ার ঘটনা কবে ঘটেছিল বাংলাদেশে?
শেষটা তো আমি এত সিরিয়াস ঘটনা ঘটেছে, আমি শেষ ব্যাপারটা লাস্ট কবে ঘটছে সেটা হয়তো স্পেসিফিক আমি এখন বলতে পারছি না, কিন্তু এইসব ঘটনা আমি যেটা বললাম এটা এভিডেন্স, এগুলা ঘটেছে। এখন শিশুর যে ঘটনাটা ঘটেছে সেটা, যেটা নিয়ে আমরা সবাই ব্যথিত, এবং এটা ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা মহোদয় আইনটাকে সংশোধন করার কথা বলেছেন, সেটা 15 দিনে তদন্ত, 90 দিনে বিচার। আমি বিশ্বাস করি এটার মধ্যে বিচার হবে। মূল জিনিসটা এটা আমরা প্রোটেকশন করতে চাই, এবং প্রোটেকশন করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী, ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি অ্যান্ড জুডিশিয়ারি দুটোকেই প্রোঅ্যাক্টিভ হলে আমার বিশ্বাস অনেক। অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, আসলে শেষ কবে এরকম একটা ঘটনা ঘটেছিল যে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করে তাকে মৃত্যুর মানে ধারে কাছে নিয়ে যাওয়ার ঘটনা, এবং এর থেকে আসলে সরকারের এই যে বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে উত্তরণের পথ কি? আসলে শেষ কবে ঘটেছিল এটার বোধহয় আমি আনসার দিলেও প্রপার হবে না, কারণ আমি তো মনে করি বাংলাদেশে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই এরকম ঘটনা ঘটে থাকে। এটা কোয়েশ্চেন হচ্ছে এটা আসলে রিপোর্টেড হয় কিনা। তো রিপোর্টেড না হওয়া ইভেন্টগুলো তো আসলে আমরা জানতে পারি না। আইন ও সালিশ কেন্দ্রের একটা সমীক্ষায় দেখা গেছে যে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপ রিলেটেড কেসগুলো অনলি 20% রিপোর্টেড হয়, বাকি 80% কিন্তু রিপোর্টেড হয় না। আর এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমার যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে এটা এই উপলব্ধিটা সবসময় থাকা দরকার এবং তাদের প্রয়াসটা জারি রাখা দরকার, যে সেটা যে বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা হোলসেল রিফর্ম দরকার। আমাদের যে অ্যাসপিরেশন নিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা করে তোলা। জি, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।